নমস্কার। টুকরো কথায় রামায়ণের পরবর্তী অধ্যায় নিয়ে আসলাম। আগের দিন আমরা আলোচনা করেছিলাম রামের অরণ্য যাত্রা, মানে বনবাস তার জন্য ধার্য হয়। এবার রাম, সীতা, লক্ষ্মণের সঙ্গে তারা অরণ্যে যাবার জন্য প্রস্তুত। রাজবাড়ি থেকে তারা তিনজন সমস্ত রাজৈশ্বর্য ছেড়ে, আভূষণ, পোশাক আশাক, রাজবাড়ির পোশাক আশাক সেগুলো ছেড়ে সাধারণ বনচারীদের মতো ঋষি বেশে তারা তিনজন বেরিয়ে আসেন। তাদেরকে ছেড়ে দিতে আসেন সুমন্ত্র নামে একজন সারথি, তাদের সঙ্গে আসেন। রামকে যে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু দশরথের একার কথাই হয়নি, সেটা মন্ত্রিসভায় সকলে মিলে আলোচনা করে ঠিক করা হয়েছিল। কিন্তু সে সব কিছু রাজা হতে হতে একদিনের মধ্যে সব পুরো 360 ডিগ্রি ঘুরে গিয়ে রামের বনবাস হয়ে গেল। রাম এক কথায় সব ছেড়ে দিয়ে বেরিয়ে আসলেন, 14 বছরের জন্য বনের উদ্দেশ্যে যাত্রা করলেন। সুমন্ত্রক গঙ্গার তীরে প্রথমে চিত্রকূটের অরণ্যে তাদের তিনজনকে ছেড়ে ফিরে যান। শ্রীরাম বলেন যে আপনি এবার ফিরে যান। প্রথমে উনি যেতে চাননি, কিন্তু শ্রীরাম বলেন আপনি ফিরে যান, আমরা এবার আমাদের জীবন 14 বছর যেভাবে কাটানোর সেভাবে কাটাব। যখন যাচ্ছেন অরণ্যের মধ্যে, তখন সীতা, রাম, লক্ষ্মণ তিনজন মিলে যে যাচ্ছে, সীতার কোনো দুঃখ নেই, কোনো উৎকণ্ঠা নেই যে 14 বছর আমরা কিভাবে অরণ্যে কাটাবো, বা কারোর প্রতি যে রাগ ক্ষোভ উগড়ে দেওয়া। আমরা যা করি, কোনো অপছন্দের কাজ হলে গজগজ করি, দোষারোপ করি যে আমার কোনো দোষ ছিল না, অকারণে আমাকে এটা ভুগতে হচ্ছে। সীতা কিন্তু এরকম কিচ্ছু করেনি। সে খুব আনন্দের সঙ্গে শ্রীরামের সঙ্গে যাচ্ছে। তার জীবনের খালি একটাই উদ্দেশ্য, শ্রীরামের সঙ্গে থাকা। সে জঙ্গল হোক, বন হোক, কুটির হোক, রাজপ্রাসাদ হোক, তার কিছু এসে যায় না। তাই সে খুশি খুশি গিয়েছে। আর শ্রীরামও অরণ্যের মধ্যে বিভিন্ন বাগান টাগান যেরকম দেখায় সেরকম দেখাতে দেখাতে যাচ্ছেন। এই যে বিভিন্ন রকম গাছ, ঝোপঝাড় বা কুটির, এই সম্বন্ধে সীতাকে বলছে না। সীতাও খুব ঠিক আমরা ঘুরতে গেলে যেরকম হয়, দেখাচ্ছে একজন, এই দেখো এটা এরকম, এটা এই গাছ, ওটা ওই ফুল। সীতাও খুব আনন্দের সঙ্গে যেন ঘুরতে গিয়েছে। সুমন্ত্রক যখন ফিরে আসে রাজপ্রাসাদে, তখন কৌশল্যা তাকে ডেকে, মানে তার তো বুক ফেটে যাচ্ছে যে তার প্রাণের ধন, একমাত্র সব কিছু যে সেই চলে গেল রাজপ্রাসাদ থেকে। তখন তাকে ডেকে জিজ্ঞেস করছে যে সীতা তো আমাদের বনবাসের তো তার তো ছিল না, তবু তাকেও এটা ভোগ করতে হলো। আমাদের বাড়ির বউ, রাজবাড়ির মেয়ে, রাজবাড়ির বউ, সে কি অবস্থা তার, সে নিশ্চয়ই ভেঙে পড়েছে একেবারে। সুমন্ত্র বলছে না মা, মানে সীতা তো এত আনন্দে রয়েছে যেন কোনো বাগানে ঘুরতে গিয়েছে, এত খুশি, সব গাছপালা দেখছে, বাগান দেখছে, এইরকম রামের সঙ্গে গিয়ে সে খুব খুশিতে রয়েছে। রামও কোনো চিন্তা নেই যে 14 বছর কিভাবে কাটবো বা এইরকম কোনো আলোচনাই নেই তাদের। তিনজনাই বেশ সুন্দরভাবে যাচ্ছে, তাদের কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত মনে খুশি খুশি রয়েছে তারা। আশ্চর্য, তারা এরকমভাবে কি করে রয়েছে। এবার প্রথমে 1 বছর মতো সময় তারা চিত্রকূট অরণ্যে কাটায়। সেখানে তো রাম কতবার বলেছে মন্দাকিনীর জলে 3 বেলা স্নান করছি সীতা তোমার সঙ্গে, এর থেকে তো আমার স্বর্গে গিয়েও সুখ নেই। মানে এই যে সুখ, এই অরণ্যের মধ্যে রয়েছি, চারিদিকে এত সুন্দর ফুল ফল পাখি, আর এর মধ্যে মন্দাকিনীর জলে আমরা দুজন স্নান করছি, এর থেকে ভালো জিনিস স্বর্গে গেলেও পাবো না। সে তো ত্বমা বিনা স্বর্গম আপি না রোচে, মানে তোমাকে ছাড়া স্বর্গে গিয়েও তোমার রুচি নেই। এই এত সুন্দর প্রকৃতি, মানে তারা একদম ফুল হানিমুনের এনজয়মেন্টের মতো রয়েছে আর কি। খুব সুন্দর তাদের অরণ্যে দিন কাটে।
ওইখানে প্রায় 1 বছর মতো থাকার পর ওখান থেকে তারা দণ্ডকারণ্যে চলে যায়। তো এই যেখানেই গিয়েছেন তারা, সেখানকার বিভিন্ন ঋষি মুনি তারা সকলে দেখা করতে এসছেন যে অযোধ্যার আন্ডারেই এরা, তখন তো অযোধ্যা চক্রবর্তী রাজা ছিল, রাজা দশরথ, তাহলে অযোধ্যার রাজপুত্র এসছেন। আর রাজা হবে রাম এই কারণেই ঠিক হয়েছিল, কারণ রাম এত ভালো, তার এত গুণ, তাই তাকে দেখার মতো সকলেরই ইচ্ছা। অনেক ঋষি মুনিরা সকলেই দেখতে আসছেন। এর মধ্যে একটা হয়েছে, ভরত মামাবাড়ি থেকেই খবর পেয়েছে যে এইসব হয়েছে। তখন দশরথ তার প্রাণ চলে গিয়েছে। ভরত তো মামাবাড়ি থেকে এসেই মায়ের সঙ্গে তো প্রচণ্ড রাগারাগি, মন্থরাকে একেবারে চুলের মুঠি ধরে তাড়িয়ে দিচ্ছে। মাকে বলছে, তুমি এই কাজ করতে পারলে? আমি রাজা হব তুমি ভেবেছিলে? আমার জন্য তুমি দাদাকে পাঠালে বনে? আমি রাজাও হব না, আমি প্রাণ বিসর্জন করে দেবো, তবু আমি রাজা হব না। এবার কৈকেয়ীরও লজ্জাবোধ হচ্ছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। তখন ভরত সেইখান থেকে আবার রামের কাছে গিয়ে দেখা করে, বলে, দাদা আমার মা যা বলেছে ভুল করেছে, ফিরে চলো বাড়ি। তখন রাম বলেন যে না, আমি তো কথা দিয়ে এসছি, তাহলে তো আমার কথার খেলাপ হয়ে যাবে। আমি 14 বছর বনবাস করব, তুমি রাজত্ব চালাও। মা তো 2টো বর চেয়েছিলেন, একটাতে তুমি রাজা হবে, একটাতে আমি বনবাস করব। আমাদের ভাই ভাই তো কোনো বিভেদ নেই, ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। ভরত বলছে, আপনি ভাবলেন কি করে যে আপনাকে ছাড়া আমি রাজা হওয়ার মনোবাঞ্ছা রয়েছে? এক্ষুনি ফিরে চলুন। অনেক পিড়াপিড়ি করেও তো রাম কিছুতেই রাজি না। তখন দেখছে একেবারেই ভরত নাছোড়বান্দা। রাম বলেন, ঠিক আছে, তাহলে তুমি আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে চালাও, আমি 14 বছর পরে এসে নয় আবার রাজত্ব নিজের হাতে নেব। শেষমেশ কোনোভাবেই দাদাকে রাজি করতে না পারে ভরত তাতেই রাজি হয়ে অযোধ্যায় ফিরে যায়। এবার চিত্রকূটে 1 বছর মতো সময় কাটিয়ে তারা দণ্ডকারণ্যে যায়। দণ্ডকারণ্যে অনেক ঋষি মুনিরা তাদের সঙ্গে দেখা করতে আসেন। তারা শ্রীরামকে বলেন যে এটা তো অযোধ্যার আন্ডারেই পড়ে, আর আপনারা যে এখানে এসছেন, আপনি তো যুবরাজ, আপনার কিছু কর্তব্য রয়েছে। আমরা ঋষি মুনিরা এখানে যাগযজ্ঞ করি, যা সকলে যা প্রজারা রয়েছে রাজাকে ট্যাক্স দেয়, কর দেয়, সে কিসের বিনিময়ে দেয়? যে রাজা তাদের পালন পোষণ করবে আর তাদের রক্ষা করবে। তা আমরা ঋষিমুনিরা ট্যাক্স টাকা দিই না, কিন্তু আমরা যে যাগযজ্ঞ পূজা অর্চনা করি তার যে পুণ্যটা, তার 25% রাজার যাবে এই হিসেবে, তাহলে সেটাও তো একটা ট্যাক্সই। তাহলে আমাদের যাগযজ্ঞ পূজা অর্চনায় যেন কোনো বাধা না আসে, সেটাও দেখার দায়িত্ব রাজার। আর এখানে এত সব রাক্ষসেরা উৎপাত করছে, তাই তাদের হাত থেকে আমাদের মুক্তি দিতে হবে, সেই সমস্ত রাক্ষসদের বধ করতে হবে। রাম তখন বলেন যে ঠিক আছে, আমি করব। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, তার মধ্যে এরকম ছোটোখাটো অনেক রয়েছে, বিভিন্ন রাক্ষসকে বধ করে, ওই ঋষিমণিদের তাদের হাত থেকে রক্ষা করে, তাদের উৎপাত থেকে বাঁচান। এরকমভাবে দণ্ডকারণ্যে প্রায় 10 বছর সময়কাল তারা ওখানে। আর এর মধ্যেই এত সব হচ্ছে, কিন্তু রাজকার্যের তো কোনো দায়িত্ব নেই, তাই একদম রিল্যাক্স মুডে সীতা আর রাম খুব আনন্দের সঙ্গে অরণ্যের দিন যাপন করছেন। তাদের কোনো অভিযোগ নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা খুব এনজয় করছেন, একেবারে অরণ্যের মধ্যে রয়েছে, দুজনে মিলে খুব আনন্দের সঙ্গে রয়েছে। আর তাদের সম্পূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন লক্ষ্মণ। তারও মানে দাদার সঙ্গে এসছে, তার মনে মনে একটা ক্ষোভ যে তার মা বা বাবার এরকম আচরণের জন্য তার প্রিয় দাদা অরণ্যে এসেছে, কিন্তু তাছাড়া এমনি 3 জনাই খুব ভালোই রয়েছেন, তাদের কোনো অসুবিধা নেই। এইভাবে প্রায় 11 বছর কেটে যাওয়ার পর পঞ্চবটিতে আসেন। এবার পঞ্চবটিও গোদাবরী নদীর তীরে, সেখানে এসে থাকতে শুরু করেন। সেখানেও প্রায় বছর 1.5 থাকার পর ওই অরণ্যে ছিল শূর্পণখা।
শূর্পণখা আমরা জানি রাবণের বোন। শূর্পণখা হঠাৎ একদিন অরণ্যে রামকে দেখতে পায়। এত সুন্দর দেখতে, এত তার তেজ। এবার শূর্পণখা একদম কাম রসে বশীভূত হয়ে রামের কাছে আসে, সুন্দরী নারী সেজে রামের কাছে এসে বলে যে তাকে বিয়ে করতে চায়। এবারে রাম তো খুব মজা করে বলছে যে বিয়ে করবে না এরকম, তাই বলছে আমাকে কেন বিয়ে করবে, আমার ভাইকে দেখো লক্ষণ কত সুন্দর, ওকে বিয়ে করো। তো বলছে না, আপনাকেই বিয়ে করব। তখন বলছে আমার তো এখানে স্ত্রী রয়েছে, ওর তো এখানে স্ত্রী নেই, আমরা অরণ্যে থাকি, আমার সঙ্গে স্ত্রী রয়েছে, ওর তো সঙ্গে স্ত্রী নেই। তখন শূর্পণখা দেখলো যে হ্যাঁ, এর তো বউ রয়েছে সঙ্গে। এবার লক্ষণকে গিয়ে বলেছে। তো লক্ষণ বলছে যে আমাকে কেন বিয়ে করবে, উনি মালিক, আমি তো দাস, তুমি আমাকে বিয়ে করে দাসী হবে, তার থেকে মালিককেই, রাজাকেই বিয়ে করবে। এইরকম ওরা ভাইকে পাঠাচ্ছে ভাইয়ের কাছে, ভাই দাদার কাছে পাঠাচ্ছে, এরকম একটা মজা করছে আর কি। শূর্পণখা, তারা তো ভেবেছে সামান্য কোনো নারী এরকম। এবার শূর্পণখা কিন্তু রেগে গিয়েছে, ও আমার সঙ্গে ঠাট্টা তামাশা চলছে। এই তখন রামকে বলছে তোমার কি বউ, এত বিচ্ছিরি দেখতে, তুমি আমার মতো মেয়েকে দেখো, আমি তোমার যোগ্য বউ হব। রাম হেসে উড়িয়ে দিচ্ছে এ কথা। এত সব করেও যখন হয়নি, তখন শূর্পণখা সীতার ওপর আক্রমণ করে, তাকে মেরেই ফেলবে, যে এর স্ত্রীর জন্যই আমাকে বিয়ে করছে না, তাহলে একে আমি মেরেই ফেলবো, তাহলে আমি রামকে পেয়ে যাব। এবার তো রাম সাথে সাথে সীতাকে তো বাঁচিয়ে নেয়, আর লক্ষণকে বলে যে এবার অনেক হয়ে গিয়েছে, এবার কিন্তু এনাফ হয়ে গিয়েছে, সীতাকে প্রাণ নেওয়ার জন্য যে আক্রমণ করেছে তাকে কিন্তু ছাড়া যায় না, এর শাস্তি দরকার। লক্ষণ বলে ও রূপের অহংকার দেখাচ্ছে, আর মা সীতার ওপর আক্রমণ করেছে, তাই তার নাক কান কেটে দেয়। কেটে দিতে এবার শূর্পণখা তো বুঝতে পারছে এদের বিশাল ক্ষমতা, আমার নাক কান কেটে দিয়েছে, সাথে সাথে ওইখানেই ওদের আরও খুড়তুতো ভাইরা সব ছিল, খরদূষণ, তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে যে এরকম দুটো মানুষ আছে এখানে, আমার নাক কান কেটে দিয়েছে, আমার এরকম অবস্থা করেছে, তোমরা আমার দাদা, চলো আমার প্রতিশোধ নিতে হবে। তারা প্রথমে বলেছে এরা তো সেই তারকার বধ করেছিল, সেই রাম, এটা তো কোনো অজুহাত শুনবে না, চলো এদেরকে মারবে। তখন সুবাহু আর মারিচকেও মেরে পাঠিয়েছিল, সুবাহুকে তো মেরেই ফেলেছে, মারিচ তো এখানে লুকিয়ে পালিয়ে এসেছিল এরকম। তো খরদূষণ 14,000 সেনা নিয়ে যুদ্ধ করতে আসে। রাম একা হাতে ওই 14,000 রাক্ষস সেনাকে নিরস্ত করে, বধ করে, আর সীতাকে রক্ষা করে। তখন শূর্পণখা দেখছে যে যেরকম সাধারণ ভাবছিলাম একটা সাধারণ মানুষ, অতটাও কিন্তু নয়, এ বিশাল ক্ষমতাশালী, একে পরাস্ত করতে গেলে রাবণই একমাত্র পারে। সাথে সাথে রাবণের কাছে গিয়েছে। এবার যখন লঙ্কায় রাবণের কাছে শূর্পণখা গিয়েছে, সেখানে রাবণ তো এসব কিছুই জানে না, রাজপাট নিয়ে বেশ আনন্দে খোশ মেজাজে রয়েছে, নাচ গান চলছে, সুরাপান চলছে, মানে একদম সভা বসে রয়েছে। তখন শূর্পণখা ওখানে দৌড়তে দৌড়তে কাঁদতে কাঁদতে গিয়ে বলছে যে বাবা, তুমি তো ভালো রাজা, ওদিকে কোথায় তোমার এত এত সেনা মরে গেলে, তুমি কিছুই খবর রাখো না, এখানে তুমি সভা বসিয়ে মজলিস বসিয়েছ। রাবণ তো পাত্তাই দিচ্ছে না, কে মরে গিয়েছে, বলছে খরদূষণ ওরা মরে গিয়েছে, 14,000 রাক্ষস সেনা মারা গিয়েছে, আর আমাকে দেখো আমার কি অবস্থা। তখন রাবণ দেখছে তাই তো এর নাক কান কেটে দিয়েছে। কে কেটেছে, কিসের জন্য কেটেছে, মানে বোনকে দেখেই উত্তেজিত হয়ে গেছে এমন কিন্তু না, সে নিজের মশগুল হয়ে রয়েছে। বোন বলছে যখন, তখন বলছে কে কেটেছে, কিসের জন্য। শূর্পণখা কিন্তু নিজের দাদাকে চেনে, সে কিরকম লোক। এখন রাবণের একটু পরিচয় দিয়ে রাখি। রাবণের অত্যাচারে মানে তটস্থ চারিদিক, প্রচণ্ড শক্তিশালী সে, আর ত্রিভুবনের মানে স্বর্গমর্ত পাতালে সে আধিপত্য করে রেখেছে আর কি, এরকম। ব্রহ্মার কাছে অনেক সাধনা করে রাবণ বর চেয়েছিলেন
ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে আসলে রাবণ চেয়েছিলেন অমরত্ব। ব্রহ্মা তখন বলেছিল যে ওরকম অমরত্ব দেওয়া যায় না। তখন রাবণ বলেছিল ঠিক আছে, শর্ত সাপেক্ষে বলেছিল আর কি, কোনো দেব নর রাক্ষস এরকম কেউ মারতে পারবে না আর কি, কোনো হিংস্র জন্তু কেউ মারতে পারবে না। তার মধ্যে সাধারণ মানুষ নরের কথা উল্লেখ ছিল না। তো সাধারণ মানুষ আর কি মারতে পারবে, কোনো সুর অসুর দেবাসুর কেউ মারতে পারবে না, তাহলে আর সাধারণ মানুষ কি পারবে, এরকমই আর কি চিন্তা ছিল। তাই ব্রহ্মা তখন বলেছিলেন ঠিক আছে, এদের কারোর হাতে তোমার মৃত্যু নেই। আর তখনই মানে রাবণ এত পাওয়ার পেয়ে গিয়েছে বলে স্বর্গে একবার হামলা করছে, স্বর্গ মর্ত পাতাল দাপিয়ে বেড়াচ্ছে, এরকম তার ক্ষমতার অপব্যবহার, যথেচ্ছ অপব্যবহার করেছে। সে তার দাদা হয় স্টেপ ব্রাদার কুবের, তার স্ত্রীকে, দাদা জীবিত থাকা অবস্থায় তার স্ত্রীকে জোর করে নিয়ে এসে বলপূর্বক ধর্ষণ করে, তার দাদাকে তার রাজত্ব থেকে তাড়িয়ে নিজেই লঙ্কার রাজা হয়ে বসেন। আর যেখানে যত স্ত্রী নারী জাতি দেখেছে, যাকে পছন্দ হয়েছে, সে কার মেয়ে না বউ কিছু দেখার দরকার নেই, তাকে তুলে এনেছে। এইরকম তার স্বভাব ছিল, মানে একেবারে উচ্ছৃঙ্খল। যতই সে বেদ পাঠ করেও পাণ্ডিত্য অর্জন করুক, কিন্তু একজন পাওয়ারওয়ালা মানুষ যদি প্রচণ্ড দুরাচারী হয়ে যায়, যেরকম হবে রাবণ ঠিক সেরকম ছিল। তার দুর্বলতা ছিল মেয়েদের ওপর। তো এইরকমই সব নারীদের শয়ে শয়ে নারীদের অত্যাচার করেছে। এইরকমই এক নারী কুঞ্জিকশালা নামে এক অপ্সরা ছিল, তাকে একবার ওরকম বলপূর্বক চুলের মুঠি ধরে এনে অত্যাচার করে। তখন সে অভিশাপ অনেকেই দিয়েছে, কিন্তু সে সোজা ব্রহ্মার কাছে নালিশ করে যে আপনি এই রকম দিয়েছেন পাওয়ার, তাই দেখুন আমাদের এই অবস্থা। তখন ব্রহ্মা বলেছিলেন যে এইবার এত বাড়াবাড়ি হয়ে গেছে, এরপরে যদি কোনো নারীকে তুমি বলপূর্বক এরকম ধর্ষণ করো, তাহলে তোমার মাথা পুরো ফেটে যাবে, শতটুকরো হয়ে যাবে, আর তোমার ওতেই মৃত্যু হবে। এটাতে রাবণ একটুখানি ভয় পেয়েছিল। তো রাবণের ক্যারেক্টার কি তার বোন তো ভালোই জানে, তাই সে এসে রাবণকে বলছে কি, যে বলেনি যে আমি বিয়ে করতে চেয়েছিলাম, সে বলছে যে ওই অরণ্যে আমি ওই একটা নারীকে দেখলাম, এত সুন্দর দেখতে, স্বর্গের অপ্সরা কোথায়, এই রকম নারীকে যদি কেউ একবার আলিঙ্গন করতে পারে, তার তো মানে স্বর্গের রাজা ইন্দ্রের সমান তার অনুভব হবে আর কি, যেন স্বর্গের রাজা হয়ে গেছে এরকম তার অনুভূতি হবে। তো এটা একটা সাধারণ লোকের বউ হবে, এ তো তোমার স্ত্রী হওয়ার যোগ্য, তাই তোমার জন্য আমি তাকে তুলতে গিয়েছিলাম, কিন্তু সে আমার নাক কান কেটে দিয়েছে তার বর আর কি। তো আর সীতার এমন বর্ণনা করেছে রাবণের কাছে, রাবণ এসব শুনে শুনে তো একদম তার রোম রোম সব একদম কাম রিপুতে পূর্ণ হয়ে গিয়েছে, চাই এরকম সীতাকে। তখন সে ঠিক করে যে না, একে আমার চাই বলে সে এবার পঞ্চবটির উদ্দেশ্যে রওনা হয় রাবণ, যে এই নারী যে সীতা রামের বউ, তাকে আমার লাগবেই, আমার এই লঙ্কায় তাকে নিয়ে আসতে হবে, আমার বউ করব তাকে বলে রাবণ এবার পঞ্চবটির উদ্দেশ্যে রওনা দেয়। এবার আর সে দেখেছে, সব শুনে নিয়েছে কোথায় থাকে কি অবস্থা। মারিচকে ডেকেছে, মারিচ রূপ পরিবর্তন করতে পারে, গলা পরিবর্তন করতে পারে, তাকে ডেকে বলেছে যে তুমি এরকম একটা সোনার হরিণ সেজে, সোনালি গোল্ডেন কালার হরিণ সেজে তুমি ওখানে ঘুরবে, আর তোমাকে যখন ধরতে যাবে ওর বর বা তার ভাই, তখন আমি তাকে ধরে নেব। মারিচ প্রথমে বলেছে যে এ কিন্তু সাধারণ ভেবো না, এর সঙ্গে পারবো না। রাবণ বলেছে তুমি ভয় পাও আমাকে, তুমি যাও এক্ষুনি। কি বলবে, রাজা বলছে। তাই মারিচ ওরকম হরিণ সেজে গিয়েছে। এবার সীতা দেখছে একটা সুন্দর গোল্ডেন কালারের হরিণ, তখন রামকে বলছে যে আমার ওই হরিণটা চাই। মানে ওর সীতার মুখে এত উজ্জ্বল হয়ে আনন্দে হরিণটাকে দেখে, রাম সেটা দেখে খুব খুশি যে সীতার মুখ এত উজ্জ্বল হয়ে গেছে আনন্দে।
বলছে ওই হরিণটা যদি জীবিত নিয়ে আসো তাহলে আর তো কিছুদিনই রয়েছে বনবাস আমাদের, মানে প্রায় 13 বছর তো হয়েই গিয়েছে, 12-13 বছর, তাহলে আর 1-1.5 বছর রয়েছে। বনবাসের পর আমরা যখন ফিরে যাব কৌশল্যা মায়ের বাগানে, আমি এইটাকে নিজের পেট হিসেবে, পোষ্য হিসেবে পুষবো এই হরিণটাকে। আর যদি ধরতে না পারো, জীবিত অবস্থায় মৃত হয়, তাহলে তার ওর ছালটা পেতে আমি আর তুমি পাশাপাশি বসবো, এত সুন্দর ওইটা, তুমি শিকার করে নিয়ে আসো। রাম সাথে সাথে বেরিয়ে যাচ্ছে, লক্ষণকে বলেছে যে সীতার খেয়াল রাখতে। লক্ষণ প্রথমেই বলছে যে এরকম কোনো কালারফুল হরিণ হয় না, এ নিশ্চয়ই কোনো রাক্ষসের ছল চাতুরি কিছু, এরকম কিছু হতে পারে না। তখন রাম বলছে যে ঠিক আছে, সেটা যদি হয়ও, কিন্তু সীতার মুখটা দেখো আনন্দে কত উজ্জ্বল হয়ে রয়েছে, তাই আমাকে তো যেতেই হবে। আর যদি সেটা নাও হয়, কোনো রাক্ষস হয়, তোমার কথা যদি ঠিক হয়, তাহলেও তো যেতে হবে, আমার তো কর্তব্য। আমি এখানে রাজা ভরতের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি, আমি অযোধ্যার রাজা ভরত, এখন তার রিপ্রেজেন্টেটিভ, আমি এদেরকে রক্ষা করব, তাহলে রাক্ষস হলেও তো আমাকে মারতে যেতে হবে, তুমি এখানে থাকবে, সীতাকে রক্ষা করবে। লক্ষণ রয়েছে, আর রাম গিয়েছে, তখন তো মারিচ রামের গলা নকল করে সীতা লক্ষণ করে ডাকছে প্রাণের তাগিদে। তখন সীতা ব্যস্ত হয়ে পড়েছে যে রামের তো বিপদ হয়েছে, লক্ষণকে যেতে বলছে। লক্ষণ বলছে না, এ হতে পারে না, এমন কোনো রাক্ষস আজও জন্মায়নি যে আমার শ্রীরামকে হারিয়ে দেবে আর আমাদের সাহায্য চাইবে রাম। সীতা তো কিছুতেই শুনবে না, নাছরবান্দা। এরপর প্রথমে তো কাকুতি মিনতি করে, তারপর প্রচণ্ড রেগে গিয়েছে, রেগে বলছে ও বুঝেছি, তোমার মন আমি বুঝে গিয়েছি, তুমি তো এই কারণেই আমাদের সঙ্গে এসছো, তুমি ভরতের স্পাই হয়ে এসেছো, তোমার উদ্দেশ্যটাই আগে থেকেই বাজে ছিল, আমার ওপর তোমার কুনজর ছিল, তুমি এই দিনটার অপেক্ষা করছিলে, এখন রাম মরে গেলেই তুমি আমার ওপর হাত দেবে ভেবেছো, অত কিন্তু সহজ নয়, আমি কিন্তু কাউকে স্পর্শ করতে দেব না বলে, মানে অকথ্য ভাষা আর কি বলে যাচ্ছে মনের জ্বালায়। লক্ষণ অনেকক্ষণ শুনে শুনে প্রথমে ভেবেছে যে ও টেনশন করছে সীতা, তাই এসব বলছে, তারপর আর সহ্য করতে পারেনি, সহ্য করতে পারছে না, এখন বলছে থামো থামো, আমার কানে মনে হচ্ছে যে তপ্ত লোহা কেউ ঢেলে দিচ্ছে, তপ্ত সীসার মতো লোহা, গলন্ত লোহা কেউ ঢেলে দিচ্ছে, আমি আর নিতে পারছি না, ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আমি যাচ্ছি, কিন্তু আপনি সাবধানে থাকবেন, আমাকে কিন্তু আমার দাদা বলেছিল আপনাকে খেয়াল রাখতে, বলে মানে আমার সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে বলে লক্ষণ যায়। এখানে কিন্তু বাল্মীকি রামায়ণে কোথাও লক্ষণ কোনো গণ্ডি কেটে যায়নি, সীতার জন্য যে লক্ষণ রেখা, সেই লক্ষণ রেখা লিটারেলি কোনো বাল্মীকি রামায়ণে নেই। হ্যাঁ হতে পারে এটা যে লক্ষণের সহ্যের সীমারেখা পেরিয়ে গিয়েছে, সীতা এত বলছে, সেটা পরবর্তীকালে অনুবাদে হয়তো লক্ষণ রেখা এরকম, বা কোনো রাইটারের মনে হয়েছে লক্ষণ রেখা, সেটা খুব ভালোভাবেই প্রচলিত হয়ে গিয়েছে বলে আমরা সকলেই জানি লক্ষণ রেখা সীতা পার করে গিয়েছিলেন, কিন্তু লক্ষণ কোনো দণ্ডি কেটে যায়নি। আজকে এই পর্যন্তই থাক, কালকে সীতা অপহরণের গল্পটা আবার পরের ভিডিওতে, কালকে বা অন্যদিন। ধন্যবাদ।